তো আগের দিন আমাদের কি কি আলোচনা হয়েছিল সেটা একটা ওভারভিউ একটা আলোচনা করে নিচ্ছি, তারপরে নেক্সট পার্ট আলোচনা করছি। প্রথমে যেটা আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে ডায়োড। ডায়োড আলোচনা করা হয়েছিল, ডায়োড কিভাবে কাজ করে এবং ডায়োডের কানেকশন। ডায়োডকে আমরা দুটো ভাবে কানেক্ট করতে পারি, আচ্ছা, ডায়োডের মধ্যে কি ছিল? প্রথমে ছিল পি টাইপ এবং এন টাইপ। পি টাইপ এবং এন টাইপ দু ধরনের সেমিকন্ডাক্টরকে যদি জুড়ে দিই তাহলে যেটা তৈরি হবে সেটা ডায়োড। ডায়োড কাজ করে কিভাবে না, একটা ভালভের মতো বা একটা সুইচের মতো কাজ করে, যেটা সুইচটাকে যদি আমি অন করি তাহলে সিস্টেমটা অন থাকবে। ঠিক একই রকম ভাবে ডায়োড ওইভাবে কাজ করে। ডায়োডটা হয় অফ বা অন, এই দুটো কন্ডিশনে কাজ করবে। এবার অফ বা অন এটা যে কাজ করবে তার জন্য দুটো কন্ডিশন আছে। যদি ডায়োডকে আমরা ব্যাটারির সঙ্গে সোজা করে লাগাই তাহলে ডায়োডটা অন থাকবে, অর্থাৎ ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। যদি উল্টো করে লাগাই মানে ব্যাটারির পজিটিভের সঙ্গে ডায়োডের নেগেটিভ আর ব্যাটারির নেগেটিভের সঙ্গে ডায়োডের পজিটিভ, উল্টো করে যদি লাগাই তাহলে ডায়োডটা অফ, অর্থাৎ সুইচ অফ। এই হচ্ছে আমাদের ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল। এরপরে আসছি আমরা ট্রানজিস্টার। ট্রানজিস্টার কি না, ট্রানজিস্টার হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়েই তৈরি করা হয়, কিন্তু এখানে সেমিকন্ডাক্টর তিনটে পার্ট থাকবে। একটা হচ্ছে পি টাইপ, একটা এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। এই তিন ধরনের সেমিকন্ডাক্টরকে আমি তিনটে পার্টকে জুড়ে দিলে যেটা তৈরি হয় সেটাকে বলা যায় ট্রানজিস্টার। তিনটে পার্টের জন্য তিনটে ওয়্যার বেরিয়ে থাকবে, যেটা দেখতে অনেকটা এরকম হয়, এখন লম্বা লম্বা ওয়্যার বেরিয়ে থাকবে। এই যে কালো রঙে যেটা দেখতে পাচ্ছি এইটা অ্যাকচুয়ালি ট্রানজিস্টার। তো ট্রানজিস্টার দু ধরনের হয়, একটা এনপিএন একটা পিএনপি। এনপিএন মানে হচ্ছে দুদিকে মাইনাস মাঝখানে প্লাস, তাকে বলবো এনপিএন ট্রানজিস্টার। আর যদি দুদিকে প্লাস মাঝখানে মাইনাস হয় সেটাকে বলবো পিএনপি ট্রানজিস্টার। এবং ট্রানজিস্টার কিভাবে কাজ করে সেটা আমরা অ্যাক্সেলেটর দিয়ে একটা বেসিক সার্কিট দিয়ে একটা আলোচনা করা হয়েছিল। আর আলোচনা হয়েছিল কি না, ট্রানজিস্টারকে কিভাবে আঁকা হয়। পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে তীর চিহ্ন ভেতর দিকে হবে, আর এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে তীর চিহ্নটা বাইরের দিকে হবে। কেন বাইরের দিকে হবে সেটা আলোচনা করা হয়েছিল, যে তড়িৎ সবসময় পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়। তাহলে পিএনপি ট্রানজিস্টারের বেসটা পজিটিভ, তাহলে সবসময় পজিটিভ থেকে নেগেটিভ দিকে তড়িৎ যাবে। একই রকম ভাবে পিএনপির ক্ষেত্রে বেসটা নেগেটিভ আর ইমিটারটা হচ্ছে পজিটিভ, তাহলে অবশ্যই পজিটিভ থেকে নেগেটিভ দিকে তড়িৎ যাবে। এই কনসেপ্টে তীর চিহ্নটা আঁকা হয়, যেটা দিয়ে আমরা দুটো ডায়োডকে চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। এই হচ্ছে আমাদের ডায়োডের কনসেপ্ট। এইবার ডায়োড আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ ডায়োড, যেটাকে বলা হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টার। বাইপোলার জাংশন ট্রানজিস্টার মানে কি না, এখানে যেটা পিএনপি এনপিএন এটার কথা বলছি, তাহলে পিএনপি অথবা এনপিএন, এখানে কি আছে না একটা ট্রানজিস্টার যার পোল আছে। পোল মানে কি না, এটা যদি ট্রানজিস্টার হয় তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে বা এটাকে যদি আঁকি তাহলে কিরকম জিনিসটা দাঁড়াবে না, এই প্রথমটা হচ্ছে প্লাস, তারপরটা হচ্ছে মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস। তাহলে এখানে পজিটিভ চার্জ গুলো সরাসরি আছে, মানে পোল তৈরি করেছে। পোল মানে কি, একদিকে পজিটিভ চার্জ বেশি, তার উল্টো দিকে পজিটিভ চার্জ বেশি, মাঝখানে নেগেটিভ চার্জ বেশি। এই চার্জ সরাসরি থাকাটাকে বলা হচ্ছে পোল তৈরি করা। তো এই জন্য এটাকে বাইপোলার জাংশন ট্রানজিস্টার বলে। বাইপোলার জাংশন মানে ধরুন এখানে পজিটিভ টাইপ চার্জ আর নেগেটিভ টাইপ চার্জ, দু ধরনের চার্জকে কি করা যায়, জাংশন কথার মানে হচ্ছে জয়েন্ট করা হয়েছে। তাহলে দু ধরনের চার্জকে আমরা এখানে কি করেছি, জয়েন্ট করেছি, সেই জন্য জাংশন বলা হচ্ছে। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টার, যেটার উদাহরণ হচ্ছে পিএনপি এনপিএন ট্রানজিস্টার, যার ওয়ার্কিং আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, এই ট্রানজিস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল বা এই ট্রানজিস্টারের কার্য করার যে সিস্টেম সেটা একটু আলাদা। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার মানেটাকে বুঝে নিই। ফিল্ড এফেক্ট কথাটা মানে কি? ফিল্ড এফেক্ট কথার মানে হলো
যদি আমরা ইলেকট্রিকের তার ভাবি, সেই ইলেকট্রিকের তারের চারিদিকে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে কি তৈরি হয় না, একটা তড়িতের একটা আবহ তৈরি হয় বা তড়িতের একটা ক্ষেত্র তৈরি হয়। এটাকে বলা হচ্ছে ফিল্ড এফেক্ট। যেরকম একটা চুম্বক, তার চারদিকে চৌম্বক ক্ষেত্র আছে বলেই তার কাছাকাছি কোনো একটা চুম্বক বা লোহাকে আনলে সে কিন্তু আকর্ষণ করে। ঠিক চুম্বকের যেরকম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তড়িতের ক্ষেত্রেও কিন্তু তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। এই তড়িৎ ক্ষেত্রটাকে বলা হচ্ছে ফিল্ড এফেক্ট। ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রকে ইংরেজিতে ফিল্ড বলে। ফিল্ড এফেক্ট মানে কি, এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবের জন্য বা প্রভাবটাকে কাজে লাগিয়ে এই ট্রানজিস্টর কাজ করে। এই জন্য এটাকে বলা হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। এইটার ওয়ার্ড মিনিংটা কি ক্লিয়ার সবার? কোশ্চেন হলে বলুন। আচ্ছা, আমরা প্রেজেন্ট স্যার 9টা বাজে, 9:10 বা 15 করে প্রেজেন্টটা নেব। হ্যাঁ বলুন, ক্লিয়ার তো? স্যার বলছি, তখন হ্যাঁ স্যার হ্যাঁ, বলছি যে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার বাংলা মানেটা কি বললেন? ফিল্ড এফেক্ট মানে হচ্ছে এই যে বললাম একটা ইলেকট্রিকের তার, তার চারিদিকে কি থাকে, তড়িৎ হ্যাঁ। ক্ষেত্র থাকে। এই যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রকে ইংরেজিতে কি বলবো, ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ মানে ইলেকট্রিক, ফিল্ড মানে হচ্ছে ক্ষেত্র। তাহলে এই তড়িৎ ক্ষেত্র যে তৈরি হয়েছে, তড়িতের একটা আবেশ তৈরি হয়েছে, সেইটাকে কাজে লাগিয়ে এই ট্রানজিস্টর কাজ করে। সেই জন্য এই ট্রানজিস্টরকে বলা যায় ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ঠিক আছে, এইবার এই ট্রানজিস্টর 3 ধরনের হয়। এখন থেকে আমরা নতুন টপিক স্টার্ট করছি। 3 ধরনের হয়। কি কি হয়? ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, একটাকে বলা হয় মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আরেকটাকে বলা হয় মেটাল সেমিকন্ডাক্টর। আরেকটাকে বলা হয় জাংশন টাইপ ট্রানজিস্টর। আচ্ছা, এখানে জাংশন টাইপটা অলরেডি আলোচনা করা হয়েছে, এটা পিএনপি এনপি ট্রানজিস্টর যেটা বলেছি সেইটি। তো এই ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরে মূলত আমরা দুটো জিনিস দেখবো। একটাকে বলা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, আর একটাকে বলা হচ্ছে মেটাল সেমিকন্ডাক্টর। এখানে এই যে দুটো ক্লাসিফিকেশন করা হয়েছে, সেটা শুধুমাত্র ওই ট্রানজিস্টর কি দিয়ে তৈরি সেটার উপর ভিত্তি করে। মানে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি বলে সেটাকে বলা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। মেটাল অক্সাইড মানে কি? মেটাল অক্সাইড মানে একটু সহজ করে বলি, ধরুন MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। Mn হচ্ছে যদি মেটাল, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে MnO2 উৎপন্ন করেছে, তো এটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটাকে বলে মেটাল অক্সাইড। মানে মেটালের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া যেটা উৎপন্ন হয় সেটাকে মেটাল অক্সাইড বলে। তো সেই ধরনের মেটেরিয়াল দিয়ে এই সেমিকন্ডাক্টরটাকে তৈরি করা হয়েছে, যেটাকে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বলছি। এই সেমিকন্ডাক্টর ব্যবহার করে আমি এই ট্রানজিস্টরটা বানিয়েছি। আর যেখানে শুধুমাত্র মেটাল সেমিকন্ডাক্টর, শুধুমাত্র মেটাল সেমিকন্ডাক্টর দিয়ে ট্রানজিস্টর বানানো হয়েছে, সেটাকে বলা হচ্ছে মেটাল সেমিকন্ডাক্টর ট্রানজিস্টর। এই দুটো ক্লিয়ার? হ্যাঁ স্যার। মেটেরিয়ালটা ক্লিয়ার? আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকলে বলবেন, ঠিক আছে, দ্বিধা করবেন না। এখানে আমরা মূলত এই মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এইটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। কেন কেন আলোচনা করব সেটা পরে বলছি, এটা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, এখানে নামের যে ক্লারিফিকেশনটা আছে সেইটা একটু আমি বিষয়টা আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে, ট্রানজিস্টার এখানে যেটা আমি আলোচনা করছি সেটাকে বলছি ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। FET, ফুল ফর্ম কি? ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। প্রথমে বলেছি ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার নিয়ে আলোচনা করছি। এই ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার 2 ধরনের হয়। একটাকে বলা হচ্ছে মেটাল সেমিকন্ডাক্টর, মেটাল সেমিকন্ডাক্টর, আর একটাকে বলা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। মেটাল অক্সাইড
সেমিকন্ডাক্টর। তো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টরকে যদি আমি শর্ট ফর্মে বলি তাহলে কি বলবো? মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর মানে এমওএস। আর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরকে শর্টে কি বলবো? FET, তাই তো? এইবার তাহলে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের একটা ভাগ বা একটা টাইপ। তাহলে দুটোকে জুড়ে কি লিখবো? FET আর MOS, তাই তো? এইবার এটা আমি উল্টো বলে দিলাম, এটাকে কি লিখবো? MOS মানে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর মানে কি ধরনের সেমিকন্ডাক্টর? না ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। কি বললাম? MOS মানে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, অর্থাৎ মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর দিয়ে এটা তৈরি। এটা কি ধরনের সেমিকন্ডাক্টর? না FET টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। তাহলে পুরো নামটা একসঙ্গে যদি বলি কি হবে বলুন? পুরো নামটা একসঙ্গে বললে কি হবে? মসফেট। মসফেট। আমি আগের দিন যেটা বলেছিলাম যে মসফেট নিয়ে আলোচনা করব, তার মানে মসফেট অ্যাকচুয়ালি একটা শর্ট ফর্ম। মসফেট মানে হলো ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, যেটা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। এটাকেই বলবো মসফেট। এই মসফেট আমি আগের দিন যে বলেছিলাম যে কন্ট্রোলারের মধ্যে মসফেট ব্যবহার, কন্ট্রোলারের মধ্যে যে সার্কিট থাকে সেখানে এক একটা তারের জন্য 4টে করে মসফেট থাকে, এটা বলেছিলাম। এই যে 4টে করে মসফেট থাকে, এই মসফেট কি? এই মসফেট অ্যাকচুয়ালি এখানে কিন্তু ওই এনপিএন পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করা হয় না। কি ব্যবহার করা হয়? মসফেট ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় না? না এনপিএন অথবা পিএনপি এই ট্রানজিস্টরটা ব্যবহার করা হয় তড়িৎ প্রবাহটাকে কন্ট্রোল করার জন্য, ইলেকট্রিক ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য। ইলেকট্রিক ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য, মানে যেখানে আমরা ইলেকট্রিকটাকে কন্ট্রোল করব সেখানে আমি এনপিএন পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করব। আর যেখানে ভোল্টেজ কন্ট্রোল করব, যেখানে আমি ভোল্টেজ কন্ট্রোল করব সেখানে আমি ইউজ করব ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ঠিক আছে? এইবার ইভির রেসপেক্টে বলছি। ইভির ক্ষেত্রে আমাদের ভোল্টেজ কন্ট্রোল কোথায় হয়? মোটরে। মোটরে আমরা কি কন্ট্রোল করি? ভোল্টেজটাকে কন্ট্রোল করি। সেই জন্য একটা মোটরে যদি 3টে তার হয়, মানে 3 ফেজ মোটর হলে 3টে পজিটিভ তার হবে। তো 3টে তারের জন্য প্রত্যেকটা চারের জন্য 8টা 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 টোটাল 24টা মসফেট দেওয়া থাকবে। কি জন্য? না ভোল্টেজটাকে কন্ট্রোল করার জন্য। কারণ মোটরে যেরকম করে ভোল্টেজ কন্ট্রোল করব সেই অনুযায়ী মোটরের স্পিড কন্ট্রোল হবে। এই জন্য মসফেটটা হচ্ছে ইভি রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। এতটা কি ক্লিয়ার সবার? মসফেট জিনিসটা স্যার কি? হ্যাঁ। স্যার হুম। বলছিলাম যে ইলেকট্রিক ফ্লো কন্ট্রোল আর ভোল্টেজ কন্ট্রোলের মধ্যে কি পার্থক্য, এটা বুঝলাম না দুটার মধ্যে। এনপিএন আর আমি বলছি আর ইলেকট্রিক MOSFET ইলেকট্রিক বলছি ইলেকট্রিক ফ্লো মানে হচ্ছে কারেন্ট কন্ট্রোল। ঠিক আছে? মানে এনপিএন পিএনপি ট্রানজিস্টর তড়িৎ প্রবাহ বা কারেন্টটাকে কন্ট্রোল করে, আর মসফেটটা কন্ট্রোল করে কি? ভোল্টেজ। আমি একবারে ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম, অ্যাম্পিয়ার মানে কি? কারেন্ট, ফ্লো অফ ইলেকট্রন। আর ভোল্টেজ মানে কি বলেছিলাম? কি বলেছিলাম? প্রেসার অফ ইলেকট্রন। তার মানে ভোল্টেজ আলাদা, কারেন্ট আলাদা। কারেন্ট কন্ট্রোল যেখানে করব সেখানে আমি এনপিএন পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করব। ভোল্টেজ কন্ট্রোল যেখানে করব সেখানে মসফেট ব্যবহার করব। বুঝতে পারলেন? হ্যাঁ বুঝলাম স্যার। তাহলে মসফেট বিষয়টা কি, মসফেট কি কাজে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, এটুকু আমাদের ক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার হবে। এইবার মসফেট নিয়ে আমরা একটু আলোচনা করব। মসফেট এর ভেতরে কিভাবে তৈরি, এগুলো মাঝে এনপিএন পিএনপিনটা সহজে বোঝা যাচ্ছিল। তো এখানে যেহেতু এটা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর তৈরি, তো সেটা কিভাবে তৈরি সেটা বলাটা খুব কঠিন। কিন্তু এখানে আমি শুধু এটা দেখাচ্ছি, দেখুন এটা কি, এটা কিসের ছবি? এটা হচ্ছে
ওই মসফেটের ছবি, ঠিক আছে, মানে মসফেটের ভেতরের ছবি, মানে মসফেটের ভেতরে কিভাবে তৈরি করা হয়। এটা কি দিয়ে তৈরি, কি লেখা আছে দেখুন, কি লেখা আছে এটা, SiO2, তাই তো? রিপ্লাই করুন। সিলিকন সিলিকন অক্সাইড। সিলিকন, সিলিকন ডাইঅক্সাইড। তাহলে বুঝতেই পারছি সিলিকন হচ্ছে একটা সেমিকন্ডাক্টর, তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় সিলিকন ডাইঅক্সাইড দিয়ে এই মানে এই সেমিকন্ডাক্টর বা এই মসফেটটা তৈরি করা হয়েছে। সিলিকন মানে কি জানেন? সিলিকন মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি? এই সিলিকন অ্যাকচুয়ালি বালি থেকে তৈরি হয়। বালির কণ। একদম ঠিক, অ্যাকচুয়ালি সিলিকন বলতে বালি বোঝায়, তো সেখান থেকেই সিলিকন বালিতে যে তৈরি করা সাদা হয়। সাদা যে চিকচিক করে সেইটাই। একদম, তো ওইটা অ্যাকচুয়ালি সিলিকন, বুঝতে পেরেছেন? আর কত সাধারণ একটা জিনিস যেটা আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখি, কিন্তু তার ইউজ কত কঠিন হতে পারে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম মানে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর যেটা বললাম, তাহলে মেটাল অক্সাইড মানে বুঝতে পেরেছেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এটা তৈরি করা হয়েছে, এই জন্য মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বলা হচ্ছে। এর ভেতরে কিভাবে কাজ করে এটা বলার আগে এই ট্রানজিস্টারের যে তিনটে লিড হয়, তিনটে লিডের নামটা বলছি। ওখানে নাম কি বলেছিলাম? কালেক্টর, বেস আর ইমিটার, তাই তো? মনে আছে কি বলেছিলাম? কালেক্টর, বেস আর ইমিটার। প্রথমটাকে বলেছিলাম কালেক্টর, তারপরটাকে বলেছিলাম বেস, তারপরটা বলছিলাম ইমিটার। তিনটে লিডের নাম বলেছিলাম, কিন্তু মসফেটের ক্ষেত্রে ওই নামটা কিন্তু আলাদা হবে, জিনিসটা একই রকম কিন্তু নামটা আলাদা হবে। কি হবে? প্রথমটাকে বলবো সোর্স, তারপরটাকে বলবো গেট, আর তারপরেটাকে বলবো ড্রেন। এখানে এনপিএন পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কি নাম বলেছিলাম ওই জায়গায় সেটা বলছি। প্রথমে কি বলেছিলাম? কালেক্টর। এটা কিন্তু এটার জন্য বলছি না, আমি আগে যেটা বলেছি কালেক্টর, এটাকে গেটের জায়গায় বলেছিলাম বেস, আর ড্রেনের জায়গায় বলেছিলাম ইমিটার। মনে পড়ছে? এটা হচ্ছে এনপিএন পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে। তাহলে ট্রানজিস্টর এনপিএন পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটাকে কালেক্টর বলেছিলাম, মসফেটের ক্ষেত্রে সেটাকে বলছি সোর্স, যেটাকে বেস বলেছিলাম সেটাকে বলছি গেট, যেটাকে ইমিটার বলেছিলাম সেটাকে বলছি ড্রেন। ক্লিয়ার? রিপ্লাই করুন। Yes sir, yes, that's GD. তাহলে সোর্স, গেট আর ড্রেন। এবার ছবিতে দেখি একই রকম ভাবে প্রথম যে পার্টটা থাকবে সেটাকে আমরা কি বলছি? সোর্স। মিডিলের যে পার্ট, যেখানে হচ্ছে বলেছিলাম যে দরজার মতো কাজ করে বা কন্ট্রোলিং জায়গা, সেটা হচ্ছে গেট। আর ডান দিকে যে অংশটা সেটাকে বলছি ড্রেন। ঠিক আছে, এইবার ফিল্ড এফেক্ট। ফিল্ড এফেক্ট কেন বলা হয়েছে না, এখানের বিষয়টা হচ্ছে দেখুন এই জায়গাটা যেটা মার্কিং করছি, এই জায়গাটা যেটা হলুদ কালার হলো, দেখুন এখানে কি আছে না, এখানে পজিটিভ চার্জ তৈরি হয়েছে। মানে এই যে জায়গাটা, এই জায়গাটাতে একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে, যে পজিটিভ চার্জ বাঁ দিকের সোর্স আর ডান দিকের ড্রেন এই দুটোকে কানেক্ট করেছে। তার মানে ড্রেন থেকে সোর্সে যদি আমি তড়িৎ পাঠাতে গেলে একটা মাধ্যম লাগবে, এখানে তো ইলেকট্রিকের তার নেই, এখানে এই যে পজিটিভ চার্জের যে একটা রাস্তা তৈরি হয়ে আছে অলরেডি, এই রাস্তা দিয়ে তড়িৎ প্রবাহ হবে। তাহলে তড়িৎ প্রবাহ হতে কে সাহায্য করছে? এই পজিটিভ চার্জ গুলো। এই পজিটিভ চার্জের যে রাস্তা এটাকেই বলা হচ্ছে পি চ্যানেল, মানে পজিটিভ চ্যানেল। বুঝতে পারলাম? মানে এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এর গেটের নিচে বা এই জায়গাটাতে, মানে বাম দিক আর ডান দিকের মাঝখানে বা সোর্স এবং ড্রেনের মাঝখানে একটা চার্জ অলরেডি আছে,
যে চার্জটা তড়িৎ প্রবাহ করতে সাহায্য করে। কারণ ইলেকট্রন তো একটা মাধ্যম দিয়ে যাবে, সেই মাধ্যমটা হচ্ছে এই পজিটিভ চার্জ যুক্ত যে জায়গাটা, এটা হচ্ছে সেই মাধ্যম যার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ হয়। এই মাধ্যমটা না থাকলে কিন্তু তড়িৎ প্রবাহ হতো না। এই পজিটিভ চার্জের যে একটা আবেশ, পজিটিভ চার্জের যে একটা রাস্তা তৈরি হয়ে আছে, এটাকেই বলা হচ্ছে পি চ্যানেল। যদি এটা নেগেটিভ হতো তখন এটাকে আমরা কি বলতাম, এন চ্যানেল বলতাম, বা নেগেটিভ আবেশ বলতে পারি। ক্লিয়ার? কনসেপ্টটা একটু একটু ক্লিয়ার হচ্ছে? রিপ্লাই করুন। শুভময়, হ্যাঁ স্যার। ময়ূরবাবু, সঞ্জু, বুঝতে পারছো? স্যার বলছি সোর্স, গেট আর ড্রেন, হ্যাঁ, এই যে তিনটে পোল আছে, এই তিনটে পোলের যদি কাজটা বা ব্যবহারগুলো একটু আলাদা আলাদা করে বলেন ভালো না, হতো। সেটা আমি পরে যাচ্ছি। এটা কিভাবে কাজ করে সেটা আমি পরে যাচ্ছি। মানে যতটা পড়লাম, এটা কি ক্লিয়ার? এরপরে তো কিভাবে কাজ করে, কতটা ভোল্টেজ দিলে কি হয় সেটা পরে বলছি। হ্যাঁ স্যার, এবার আরেকটা ঠিক আছে জিনিস তো? যে হ্যাঁ, সোর্স আর গেটের মধ্যে যে পি পি আর পি এর প্লাস। মাঝখানে যে ইয়েটা আছে, ওইটা কোনো কি মেটেরিয়াল দেওয়া থাকে না, ওটা কি দেওয়া থাকে ওইটা? না, পজিটিভ চার্জের ইয়েটা আছে। এখানে বিষয়টা কি রকম, এখানে কি লেখা দেখুন, অ্যালুমিনিয়াম মেটালাইজেশন। আমি কি বললাম যে এই এই যে মসফেট যেটা বললাম, এই মসফেটের ভেতরে কিভাবে তৈরি করা হয়েছে, যেটা এনপিএন পিএনপি তে খুব সহজ করে বলেছিলাম, এখানে কিন্তু কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমরা সহজ করে বুঝতে পারবো না। সেই জন্য আমি এর কনস্ট্রাকশনের ভেতরে যেতে চাইছি না। আমি শুধু এটা বলতে চাইছি যে এই মসফেট এর ভেতরে যে তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ তো এমনি এমনি হবে না। তড়িৎ প্রবাহ হওয়ার জন্য একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যম মানে হচ্ছে হয় পজিটিভ চার্জ না হলে নেগেটিভ চার্জ লাগবে। তো সেই পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জের উপর ভিত্তি করে এই মসফেট কে দুভাগে ভাগ করা হয়। যদি পজিটিভ চার্জের রাস্তা তৈরি থাকে, সেটাকে বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর, সরি পি টাইপ সেমি না, সেটাকে বলা হচ্ছে পি চ্যানেল মসফেট। আর যদি নেগেটিভ তড়িতের একটা মাধ্যম তৈরি হয় বা একটা আবেশ তৈরি হয়, তাকে বলবো আমরা এন চ্যানেল মসফেট। কি বললাম? পি চ্যানেল মসফেট আর এন চ্যানেল মসফেট। এর ভেতরে কিভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু এক বাক্যে কখনোই বোঝানো যাবে না, আমি তার ভিতরে যেতেও চাইছি না। তার ভেতরে গেলে আমরা আলটিমেট মসফেটের যে ওয়ার্কিং প্রসেস সেটা গুলিয়ে ফেলবো বা বুঝতে পারবো না। বুঝতে পেরেছেন? আমি এর পরের পার্টটা বলি, তারপরে টোটালটা বলার পরে যদি কিছু কোশ্চেন থাকে বলবেন, আমি তারপর বিষয় আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা, অলরেডি 9:15, আমরা প্রেজেন্ট আগে করে নিই, তারপর আমি নেক্সট পার্ট আলোচনা করছি। তো আমি করে রিপ্লাই করবো। স্যার যখন প্র্যাকটিক্যাল হবে এগুলো কি ইজি হয়ে যাবে? কারণ এগুলো একদম নতুন টপিক তো। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আপনাদের নেক্সট মান্থ থেকে প্র্যাকটিক্যাল স্টার্ট হবে, প্র্যাকটিক্যালের ডেট হবে। তো হ্যাঁ, এই মাসের শেষের দিক করে প্র্যাকটিক্যালের ডেট নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? প্র্যাকটিক্যাল গুলো করলে একদম বিষয়গুলো সহজ হয়ে যাবে। মানে পুরো এই ব্যাপারগুলো তখন সামনাসামনি দেখতে পাবো নাকি? সামনাসামনি নয়, মসফেট ট্রানজিস্টার এগুলো তো কেউ খুলে দেখাতে পারবে না। এগুলো তো মানে মাইক্রো কম্পোনেন্ট বলা যায়, একে খোলা যায় না। খুললে আপনি কিছু খুঁজেই পাবেন না। এই যে এত কিছু আচ্ছা বলছি, কিছুই বুঝতে পারবে না যদি আমি এটাকে ভেঙে ফেলি। আচ্ছা জিনিসগুলো আচ্ছা। দেখতে খুব ছোট ছোট জিনিস, কিন্তু আমি যখন এর বাইরে যখন চেকিং প্রসিডিওর বলবো, এর পরের চ্যাপ্টারে আছে যে আমি কি করে এনপিএন পিএনপি চেক করব, কোনটা মানে পজিটিভ কোনটা নেগেটিভ, মানে মাল্টিমিটার দিয়ে কি করে চেক করব। তো আচ্ছা সেইটা বুঝতে গেলে আমার এই ভেতরের যে থিওরি নলেজ, যে থিওরিটা আলোচনা করছি, এই থিওরি নলেজটা তখন লাগবে। মানে এই কনসেপ্ট যদি না থাকে আমরা প্র্যাকটিক্যাল বুঝতেই পারবো না। মানে এই যে এত থিওরি বলছি, এর অ্যাপ্লিকেশন কিছু নেই। এর অ্যাপ্লিকেশন শুধু এই জায়গাতে যে আমি যখন জিনিসগুলোকে চেক করব, সেখানে দেখতে পাবো তিনটে যে লিড বললাম, তিনটে লিড তো একই জিনিস, তিনটে তার বেরিয়ে আছে। আপনি দেখে কিছু ডিফারেন্স করতে পারবেন না। একমাত্র মাল্টিমিটার দিয়ে যখন চেক করবেন তখন আপনি আলাদা করতে পারবেন যে কোনটা পি কোনটা এন কোনটা পি, এগুলো আলাদা করতে পারবেন। তো সেই আলাদাটা তখনই করতে পারবেন যখন আপনার ব্যাকগ্রাউন্ডে এই থিওরি নলেজটা আপনার ক্লিয়ার থাকবে, মানে এই কনসেপ্টটা ক্লিয়ার লাগবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, কাজ কারণ করতে করতে অনেক ইজি হয়ে যাবে নাকি?
হ্যাঁ হ্যাঁ, এই ইলেকট্রনিক্স এর চ্যাপ্টারটা সবারই একটু মোটো লাগে, কারণ এই ইলেকট্রনিক্স এর উপর বেস করে তো পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে। আর ইলেকট্রনিক্সটা কোনো খুব একটা সহজ বিষয় নয়, যারা এই ব্যাকগ্রাউন্ডে নয় খুব একটা সহজ বিষয় নয়। কারণ আজকে যে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে তারা এর আগে 1 বছর পড়াশোনা করে শুধু ইলেকট্রনিক্স, কারেন্ট, ভোল্টেজ এইসব নিয়ে, তারপরে গিয়ে ট্রানজিস্টার মসফেটে যায়। আর আমরা সরাসরি মসফেট বোঝার চেষ্টা করছি, ফলে সেই জায়গায় একটু খটমট লাগবে। তো প্র্যাকটিক্যাল হয়ে গেলে পুরো জল ভাত লাগবে, এটুকু আমি না তো বলতে পারি। আর খুব তার ধৈর্য সাথে রাখবে যে ক্লাসগুলো তাহলে। করিয়েছেন এই ভিডিওগুলোকে বারবার দেখতে হবে, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ভিডিওগুলো তো অবশ্যই দেখতে হবে যাতে কনসেপ্ট গুলো মনে থাকে। প্র্যাকটিক্যাল গুলো করবেন, যখন প্র্যাকটিক্যাল গুলো করানো হবে দেখবেন যে পুরো বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু একটু ধৈর্য আপনাদের ধরতে হবে। ওকে, আমি প্রেজেন্টটা করে নিচ্ছি। তাহলে মসফেটের বিষয়টা আমরা কিছুটা বুঝতে পারলাম। এইবার এই মসফেটের ব্যবহার সম্পর্কে একটুখানি দেখে নিই। প্রথমত হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। বাইপোলার জাংশন ট্রানজিস্টর মানে হচ্ছে এই এনপিএন পিএনপি ট্রানজিস্টরকে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বলা হয়। আচ্ছা, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর যেটা, এটাই হচ্ছে মসফেট। ঠিক আছে, আমরা আপাতত এই জিনিসটাকে বাদ রাখছি। এনপিএন পিএনপি এবং মসফেট এই দুটোর মধ্যে আমরা আলোচনা করছি। বাইপোলার জাংশন বা এনপিএন পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কাজ কি দেখুন। টু অ্যাম্পলিফাই কারেন্ট ইট অ্যালাউ দ্য bipolar junction transistor are used to amplifier বা সুইচিং। যে অ্যাম্পলিফায়ার হিসেবে এই এনপিএন পিএনপি ট্রানজিস্টরটা ব্যবহার করা হয়। অ্যাম্পলিফায়ার মানে কি? অ্যাম্পলিফায়ার মানে মানে বলতে পারি একটা সুইচকে যদি খুব দ্রুত অফ অন অফ অন করি তাহলে কি হবে, একটা ওয়েভ তৈরি হবে। একটা সুইচকে যদি বারবার অফ অন করি তাহলে একটা লাইট কি হবে, জ্বলবে নিবে জ্বলবে নিবে জ্বলবে নিবে, এই যে জিনিসটা, এটাকে সহজ কথায় বলে অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ার হিসেবে এনপিএন পিএনপি ট্রানজিস্টর জেনারেলি ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? মোবাইল ফোনে ব্যবহার করা হয়, মোবাইল ফোনের সার্কিটে। ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলে ব্যবহার করা হয়, টেলিভিশনে ব্যবহার করা হয়, রেডিও ট্রান্সমিটারে ব্যবহার করা হয়। এই ট্রানজিস্টর গুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এনপিএন পিএনপি এটা ক্লিয়ার সবার? কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি এটা কি করে, এই জন্য বলেছিলাম যে এই ট্রানজিস্টরটা কারেন্ট কন্ট্রোল করার জন্য জেনারেলি ব্যবহার করা হয়। এরপরে আসছি মসফেটে। মসফেট কি কাজে ব্যবহার করা হয় বলছে, মেন জায়গাগুলো উল্লেখ করছি। বলছে ভোল্টেজ অ্যাপ্লাই টু দ্য গেট টার্মিনাল। ভোল্টেজ কন্ট্রোল করার জন্য মূলত মসফেট ব্যবহার করা হয়। এবার প্রথম কথা হচ্ছে, এই যে বললাম যে মসফেটটা ভোল্টেজ কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি এটাকে আমরা 100% বলতে পারবো না। কেন না, যে কোনো ট্রানজিস্টর ভোল্টেজ এবং কারেন্ট দুটোকেই কন্ট্রোল করার জন্য আমি ইজিলি ব্যবহার করতে পারি, কিন্তু মসফেটটাকে আমরা ভোল্টেজ কন্ট্রোল হিসাবে ব্যবহার করি, বেশি করে করি। তার কারণ কি না, তার কারণ হচ্ছে এই মসফেট লো কস্ট, মানে মসফেটের দাম কম কিন্তু হাই পারফরমেন্স। মানে ভোল্টেজ কন্ট্রোল করার জন্য যে সমস্ত ট্রানজিস্টর ব্যবহার করা হয় সেখানে দেখা গেছে মসফেট যে এর দাম কম কিন্তু পারফরমেন্সটা অনেক ভালো ভোল্টেজ কন্ট্রোল করার জন্য। সেই জন্য মসফেটকে আমরা জেনারেলি ভোল্টেজ কন্ট্রোলের জন্যই ব্যবহার করি। বুঝতে পারলেন? মানে এরকম কখনো নয় যে মসফেট শুধুমাত্র ভোল্টেজ কন্ট্রোল করে। মসফেট কারেন্ট কন্ট্রোলের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু ভোল্টেজ কন্ট্রোলটা অনেক ভালো করতে পারে, তুলনামূলক দাম কম, মানে আমি এনপিএন পিএনপি ট্রানজিস্টর দিয়েও ভোল্টেজ কন্ট্রোল করতে পারি, কিন্তু সেখানে আমি 5 ভোল্ট কন্ট্রোল করার জন্য যে এনপিএন পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করব তার দাম যদি 100 টাকা হয়, মসফেটের ক্ষেত্রে সেখানে 20 টাকা। তাহলে 20 টাকার মসফেট দিয়ে আমি 5 ভোল্টকে কন্ট্রোল করতে পারবো। তাহলে দাম কম, পারফরমেন্স বেশি। এই জন্য আমরা মসফেটকে ভোল্টেজ কন্ট্রোল করার জন্য ব্যবহার করি। ঠিক আছে, এখানে আরো বেশ কিছু বিষয় বলেছে, এগুলো আপাতত না দেখলেও হবে।
মেনলি এই জায়গাটা মনে রাখতে হবে যে মসফেট এর দাম কম কিন্তু ভোল্টেজ কন্ট্রোল অনেক ভালো করতে পারে, এই জন্য আমরা মসফেট কে ভোল্টেজ কন্ট্রোল করার জন্য ব্যবহার করি। আচ্ছা, এরপরে এই যে মসফেট, এই মসফেট দু ধরনের হয়, একটু আগে বললাম। একটাকে বলছি পি চ্যানেল মসফেট, একটাকে বলছি এন চ্যানেল মসফেট। এন চ্যানেল মসফেট মানে কি না, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা দেখুন মাইনাস বা নেগেটিভ চার্জ আছে। এই নেগেটিভ চার্জ কি করছে না, এদিকের সোর্স আর এদিকে ড্রেন, এই দুটোকে কানেক্ট করতে সাহায্য করেছে। যেহেতু এখানে নেগেটিভ চার্জ দিয়ে কানেক্ট করেছে, সেই জন্য এই চ্যানেলটাকে বলা হচ্ছে নেগেটিভ চ্যানেল বা এন টাইপ মসফেট। কি বলা হচ্ছে, এন চ্যানেল মসফেট বা এন টাইপ মসফেট। মসফেট দু ধরনের, একটা এন টাইপ, একটা পি টাইপ, এটাকে বলা হচ্ছে এন চ্যানেল মসফেট। যখন এই মসফেটের মধ্যে এই জায়গাটাতে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, তখন এই মসফেট কে বলবো পি চ্যানেল মসফেট। তাহলে মসফেট দু ধরনের বললাম, একটা পি চ্যানেল মসফেট, একটা এন চ্যানেল মসফেট। এই দুটো বিষয় নিয়ে ক্লিয়ার সবার? এই দুটো বিষয় ক্লিয়ার? যেমন ওখানে এনপি বলেছিলাম, এখানে পি চ্যানেল মসফেট আর এন চ্যানেল মসফেট, দু ধরনের মসফেট ব্যবহার করা হয়। রিপ্লাই করুন। রিপ্লাই করুন বিধানবাবু। হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। ওকে, কৃষ্ণেন্দু বুঝতে পারছো? কৃষ্ণেন্দু বোঝা যাচ্ছে? আচ্ছা। এরপরে এই যে পি চ্যানেল আর এন চ্যানেল মসফেট বললাম, এই পি চ্যানেল আর এন চ্যানেল মসফেটের পি চ্যানেল এবং এন চ্যানেল মসফেটের নির্দিষ্ট চিহ্ন হয়। ঠিক আছে, কি বললাম, পি চ্যানেল এবং এন চ্যানেল মসফেটের নির্দিষ্ট লোগো বা নির্দিষ্ট চিহ্ন হয়। এরপরে আরেকটা পার্থক্য আমি আলোচনা করব, সেটা হচ্ছে, দাঁড়ান, যেখানে আমি একটা আগে লিস্ট করে দিই, তাহলে বিষয়টা বলতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমি আলোচনা করলাম কি, এফইটি, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর দু ধরনের, একটা হচ্ছে নর্মাল মেটাল সেমিকন্ডাক্টর, মেটাল সেমিকন্ডাক্টর, আর এখানে হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, যেটাকে আমরা সহজ কথায় এমওএস বলি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তাহলে এইটাকে যদি পুরো নাম বলি, তাহলে এই জিনিসটা হচ্ছে এমওএস এফইটি, মসফেট। এবার মসফেট দু ধরনের হয়, মসফেট দু ধরনের হয়। একটাকে বলবো পি চ্যানেল মসফেট, পি চ্যানেল মসফেট, আর এটাকে বলবো এন চ্যানেল মসফেট, এন চ্যানেল মসফেট। এতটা পর্যন্ত সবার ক্লিয়ার? এই ক্লাসিফিকেশনটা ক্লিয়ার তো সবার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এখন এই যে পি চ্যানেল আর এন চ্যানেল মসফেট বললাম, এই দুটোকে আবার ভাগ করা হয়। এটাকে ভাগ করা হয় ডি মসফেট, ডি মসফেট, আর এটাকে বলা হয় ডিফ্লেকশন টাইপ, আর এটা হচ্ছে ই মসফেট। ডিফ্লেকশন টাইপ আর এটা হচ্ছে ই মসফেট। এই বিষয়টা কি বলছি, একটাকে বলা যায় ডি মসফেট, একটাকে বলা যায় ই মসফেট। এখানেও একই রকম ভাবে দুভাগে ভাগ করা হয়, মানে এন চ্যানেল মসফেটকে দুভাগে ভাগ করা হয়, একটাকে বলছি ডি মসফেট, একটাকে বলছি ই মসফেট। এই ডি মসফেট আর ই মসফেটের মধ্যে বিষয়টা কি আছে, বিষয়টা হচ্ছে ডি মসফেটের ফুল ফর্ম হচ্ছে কি, ডিফ্লেকশন মসফেট, ডিফ্লেকশন মসফেট।
ডিফ্লেকশন মসফেট নামটা কঠিন লাগছে, আর একটু সহজ করে যদি বলি, এই মসফেট কে বলা হয় চার্জ মসফেট। মানে এই মসফেটকে আমি চার্জ করে দিয়েছি, চার্জ মসফেট। আর ই মসফেট এর ফুল ফর্ম হচ্ছে এনহ্যান্স মসফেট, এনহ্যান্সমেন্ট মসফেট, বা সহজ করে যদি বলি এটাকে বলবো ডিসচার্জ মসফেট। কি বললাম? মসফেট কে চার্জ করা যায়, যে মসফেট কে চার্জ করে দেবো বা করা আছে তাকে বলবো চার্জ মসফেট বা ডি মসফেট, আর যে মসফেটে চার্জ করা নেই তাকে বলবো ডিসচার্জ মসফেট বা ই মসফেট। স্যার এনহেন্স মানে তো বাড়ানো বলা হয়, এনহ্যান্স, যে আপনি এনহেন্স বললেন তো, হ্যাঁ ই এনহ্যান্স মসফেট মানে মানে এনহ্যান্সমেন্ট, হ্যাঁ এনহ্যান্সমেন্ট মসফেট। এনহেন্স, আচ্ছা ওইটার মানে তো বাড়ানো না বলা হয়, এখানে যে ওয়ার্ড, এখানে এখানে দেখাচ্ছে ওয়ার্ড, ডিসচার্জ। না এখানে ওয়ার্ড মিনিং ধরলে হবে না, আচ্ছা এটা তো ক্লাসিফিকেশন নাম। একটাকে বলে ডিফ্লেকশন মসফেট, একটাকে বলে এনহ্যান্সমেন্ট মসফেট। ডি মসফেট মানে ডি মসফেট যেটা বলছি এটাকে চার্জ মসফেট বলবো, আর ডিসচার্জ মসফেট যেটা সেটাকে বলছি ই মসফেট। এবার চার্জ আর ডিসচার্জের বিষয়টা কি আছে সেইটা আমি এখানে আহ, এখানে ছবিতে আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? দেখুন, এই মসফেটটা হচ্ছে এন চ্যানেল মসফেট, আর এই মসফেটটা হচ্ছে এন চ্যানেল মসফেট। এন চ্যানেল মসফেট কি করে বুঝলাম? এই যে ভেতর দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এই জন্য হচ্ছে এন চ্যানেল মসফেট। এখানে দেখুন ভেতর দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এই জন্য এটা হচ্ছে এন চ্যানেল মসফেট। এইবার চার্জ মসফেট মানে কি আর ডিসচার্জ মসফেট মানে কি? দেখুন এখানে এই যে এটা ডি মানে কি ড্রেন, ডি মানে কি ড্রেন, তার মানে ড্রেনের যে লাইনটা আছে, আর এস মানে সোর্স, সোর্সের যে লাইন আছে। দেখুন প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা, আলাদা মানে কারোর সঙ্গে কারোর কিন্তু ডাইরেক্ট কানেকশন নেই। আছে কি? ড্রেন আর সোর্স এর মধ্যে কি ডাইরেক্ট কানেকশন আছে না আলাদা আছে? বলুন। আলাদা আছে স্যার। আলাদা আছে। তাহলে আলাদা আছে বলে এটাকে বলে ডিসচার্জ মসফেট। তার মানে হলো এখানে ড্রেন আর সোর্স দুজনে কিন্তু পরস্পর কানেক্টেড নয়, মানে ড্রেন আর সোর্স ভেতরে হচ্ছে ডিসকানেক্ট অবস্থায় আছে, এটাকে ডিসচার্জ মসফেট বলা হচ্ছে। যখনই চার্জ করে দেবো তখন দেখুন ড্রেন সোর্স জুড়ে গেছে, তাই না? জুড়ে গেছে তো, তাহলে ড্রেন আর সোর্স এখন কানেক্টেড বা জুড়ে গেছে, এটাকে বলা যায় চার্জ মসফেট। ছবিটা দেখে বোঝা যাচ্ছে? মানে আমাকে যদি ছবি এঁকে দেয় আমি সে দেখে বলতে পারবো যে কোনটা চার্জ আর কোনটা ডিসচার্জ। রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। একটু খটোমটো লাগবে, আমি যখন পুরো ওভারভিউ বলে দেবো তখন একটু সহজ লাগবে। তাহলে চার্জ আর ডিসচার্জ বুঝতে পারলাম। এইবার এই মসফেট সম্পর্কে একটুখানি দেখি। এনহ্যান্স মসফেট, এনহ্যান্স মানে কি? একটু আগে কি বললাম? এনহ্যান্স মানে ই মসফেট মানে ডিসচার্জ, এটা ডিসচার্জ। আর ডি মসফেট মানে চার্জ। এই দুটো মসফেটের মধ্যে পার্থক্যটা কি আছে? ডিসচার্জ মসফেট মানে বলেছে নর্মালি অফ ডিভাইস, নর্মালি অফ। তার মানে এই মসফেটটায়, এই মসফেটে কি দেখতে পাচ্ছি যে ড্রেন আর সোর্স, এই যে ড্রেন আর সোর্স দুটো তো আলাদা, তার মানে অ্যাকচুয়ালি এটা অফ কন্ডিশন, এটা অফ কন্ডিশন। আর চার্জ মসফেট যেটা, এটা কি বলো? নর্মালি অন। নর্মালি অন মানে নর্মাল কন্ডিশন এটা অন থাকে। কেন না? ড্রেন আর সোর্স ডাইরেক্ট কানেক্টেড, তার মানে এটা নর্মাল অবস্থায় অন আর এটা নর্মাল অবস্থায় অফ। ঠিক সেই ডায়োডের মতোই বিষয়টা হচ্ছে। এখানে যেহেতু ড্রেন আর সোর্স আলাদা, কানেক্টেড নয়, সেই জন্য অফ, নর্মাল অবস্থায় অফ। আর এখানে ড্রেন আর সোর্স কানেক্টেড, সেই জন্য নর্মাল অবস্থায় অন। এটা বোঝা গেছে? কি বলুন বিটু বাবু, সঞ্জু রিপ্লাই হ্যাঁ স্যার করো। বোঝা গেছে। আচ্ছা, এটা বুঝতে পারলাম। 2 নম্বর কি বলেছে? হ্যাঁ
হ্যাঁ বলো বলো। ড্রেন ট্র্যাকে কি ডেলিভার বলতে পারি? ড্রেনটাকে ড্রেনের যে এটা ওটা কি ডেলিভার বলতে পারি স্যার? ডেলিভার বুঝতে পারবো না, ডেলিভার বলবেন নিধান বাবু? কি বলেন বুঝতে পারবেন না? ডি মানে ড্রেন, সোর্স আর ড্রেন, এটাকে অন্য কোনো নাম বললে হবে না, কারণ আমি অন্য কোনো নামে সার্চ করলে কিছু পাবেন না। মানে এখানে যেগুলো বলছি, হ্যাঁ স্যার, আমি বলতে চাই, হ্যাঁ মিউট হয়ে গেছে, বলুন আনমিউট করুন। আমি বলতে চাই আমি বলতে চাইছি স্যার, এখানে এস যেটা আছে, এস যেটা হ্যাঁ হচ্ছে সোর্স, যেটা স্যার ওটা হচ্ছে হ্যাঁ, সাপ্লাই ধরতেই পারি স্যার ওটাকে। এটা ধরে নিতে পারেন, কিন্তু এরকম এস মানে হ্যাঁ হ্যাঁ সাপ্লাই আমি এটাও কনফার্ম করে বলতে পারবেন না। আমি এখানে প্রত্যেকটা জায়গা দেখুন একটা ওপর ওপর করে বলে যাচ্ছি, তার কারণ হচ্ছে এখানে কোনো জিনিস আপনি পার্মানেন্ট বলতে পারবেন না, কারণ এই যে ট্রানজিস্টার, হাজার রকমের ট্রানজিস্টার, হাজার রকমের। এবার আপনি প্রত্যেকটা ট্রানজিস্টারের বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম ভাবে কাজ করতে পারে। ফলে আমি যদি এটা বলি যে এস মানে সোর্স, সোর্স মানে সাপ্লাই, এই বলাটা ভুল। হয়তো ঠিক হবে, কিছু কিছু ক্ষেত্রে ঠিক হবে, সেই জন্য এখানে কোন রকম সিদ্ধান্ত আমরা বলতে পারবো না, কারণ এটা হচ্ছে সমুদ্রের মতো একটা বিষয়। এখানে আমি শুধুমাত্র ওই মসফেটটা যে চার্জ আর এই মসফেটের যে ডিসচার্জ, এইটুকু আমি শুধু চেক করতে পারবো যে কোনটা চার্জ কোনটা ডিসচার্জ, বা এই ডিসচার্জ মসফেটটাকে আমি কিভাবে চার্জ করতে পারি। একটা ডিসচার্জ মসফেট মাল্টিমিটার দিয়ে চার্জ করা যায়, এবং চার্জ করলে এর ওয়ার্কিং চেঞ্জ হয়ে যাবে। সেটা কি করে করতে পারি সেটা মানে পরের চ্যাপ্টারে আছে। তো সেই বিষয়টা বুঝতে গেলে আমাকে শুধু এইটুকু বুঝতে হবে যে কোনটা ডিসচার্জ মসফেট কোনটা চার্জ মসফেট। এখানে আমি পার্টিকুলার একটা ডিসিশন বলে দেওয়া মানে সেটা কিন্তু মানে 100% সঠিক বলা যাবে না, সেই জন্য কিন্তু আমি ওই ধরনের কোনো কথা বলিনি। কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? যেহেতু একটা বিশাল একটা বিষয়, সেই জন্য আমাদের যেটুকু লাগবে, যেটুকু কনসেপ্ট লাগবে সেটাই শুধু বলছি। আর এইটুকু শুধু আগে মনে রাখুন, এই বিষয়টা মাথার মধ্যে গেঁথে গেলে তারপরে যদি ডিটেলস জানতে চান ইউটিউবে যাবেন, ডি মসফেট আর ই মসফেট সার্চ করবেন, হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। কিন্তু বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যায়, আমার কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় যে ডি মসফেট কোথা থেকে এলো, কার ক্লাসিফিকেশন, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে আপনি যতই ডিটেলস দেবেন তত দেখবেন মজা পাবেন এবং বুঝতেও পারবেন। এই জন্য জটিলতায় একদম যাবেন না, প্রথম দিন থেকে একটাই কথা বলছি, একবারে জটিলতায় যাবেন না ইলেকট্রনিক্স এর চ্যাপ্টারে। যতটা পারবেন সহজ করে, ছোট করে মনে রাখার চেষ্টা করুন। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে দেখবেন আর কঠিন লাগবে না। ধরুন আজকে ডায়োড, যখন প্রথম দিন ডায়োড পড়িয়েছিলাম তখন অদ্ভুত টাইপের মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে ডায়োডটা খুব ছোট একটা বিষয়, তার থেকে অনেক ডেপথে আমরা আলোচনা করছি। ঠিক একই রকম ভাবে পুরো বিষয়টা হয়ে গেলে ঠিক আপনার এরকমটাই সহজ লাগবে। বুঝতে পেরেছেন বিধান বাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একদম। আচ্ছা এরপরে কি আছে, তাহলে অফ কন্ডিশন অন কন্ডিশন, ব্যাস আমরা এইটুকু আলোচনা করবো, এখানে আর এক্সট্রা কিছু আলোচনা করছি না, ঠিক আছে? তার মানে সহজ করে যদি বলি, ডিসচার্জ মসফেট নর্মাল অবস্থায় অফ কন্ডিশনে কাজ করে, মানে অফ অফ অবস্থায় থাকে, আর চার্জ মসফেট অন অবস্থায় থাকে। এবার এই জিনিসটা আমরা এখানে আলোচনা করব। এটা একটা ভিডিওর পার্ট, ঠিক আছে? আমরা এই অপারেশন অফ মসফেট ইউটিউবে সার্চ করবেন, এখানে যেটা বলছি ঠিক এর যে লং ভিডিও 7-8 মিনিটের যে ভিডিও সেটা পেয়ে যাবেন, সেটা দেখলে আরো সহজ করে বুঝতে পারবেন। কিন্তু আমি এখানে মেন পার্টগুলো শুধু বলে দিচ্ছি। আচ্ছা, দুটো জিনিস এখানে বলছি, একটা হচ্ছে ডিফ্লেকশন মোড, মানে কি, এটা ডি মসফেট, ঠিক আছে? এটা কি মসফেট? এটাও ডি মসফেট। ডি মানে কি? ডি মানে একটু আগে বললাম চার্জ মসফেট, এটা কি চার্জ মসফেট। তাহলে ডি মসফেট মানে চার্জ মসফেট। এর নিচে কি দেখানো হয়েছে? নিচে যেটা দেখানো হয়েছে, নিচে যেটা দেখানো হয়েছে ই মসফেট, এটা হচ্ছে ই মসফেট, এটা হচ্ছে ই মসফেট। ই মসফেট মানে কি বললাম? ডিসচার্জ মসফেট। ই মসফেট মানে কি বললাম? ডিসচার্জ মসফেট। তাহলে ওপরে দুটো মসফেট ডি মসফেট মানে চার্জ মসফেট, আর নিচের দুটো মসফেট দেখানো হয়েছে ই মসফেট মানে ডিসচার্জ মসফেট।
ওয়ার্কিংটা দেখুন, ওয়ার্কিংটা দিলে বিষয়টা আরো সহজ হবে, মজা লাগবে। দেখুন এখানে কি আছে, এন এন, তার মানে এটা বুঝতে পারলাম। মাঝখানে কি আছে, নেগেটিভ। এই যে চ্যানেলটা কি চ্যানেল হবে তাহলে, দুদিকে এন মানে কি চ্যানেল হবে, এন চ্যানেল মসফেট তো, এটা তো বুঝতে পারছেন। হ্যাঁ স্যার এন চ্যানেল এটা। এন চ্যানেল, এবং নামটাও দেখুন এই যে এন মসফেট, এনটাকে আলাদা করে দিলে কি হবে, এমওএস মানে মসফেট, এন মানে এন মসফেট মানে এন চ্যানেল মসফেট, তাহলে এটা হচ্ছে এন চ্যানেল মসফেট। আচ্ছা, এটা এটা একই জিনিস, এদিকে এন আছে, এদিকে এন, এদিকে এন, তার মানে এটা হচ্ছে এন চ্যানেল মসফেট। এবার কি বলেছে দেখুন, তাহলে এটা কি, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে ড্রেন। এদিকটা সোর্স, এটা ড্রেন, আর মাঝখানেটা হচ্ছে গেট। দেখুন গেটে কত ভোল্টেজ দিয়েছে, 0 ভোল্টেজ। গেটে যখন 0 ভোল্টেজ দিয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, গেটে যখন 0 ভোল্টেজ দিয়েছে, একটা সাদা সাদা ডট দেখতে পাচ্ছেন, আর একটু ব্রাইট করে দিচ্ছি, যে সাদা সাদা ডট ডট দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে, একটা সাদা ডট দেখতে পাচ্ছেন তো। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই সাদা ডট মানে হচ্ছে যখন আমি 0 ভোল্টেজ দেব, তখন এই সোর্স থেকে ড্রেনের মধ্যে তড়িৎ প্রবাহ হবে, বুঝতে পারলেন। মানে সোর্স থেকে ড্রেনের মধ্যে আমার মসফেট এর কাজ কি ছিল, কি বলেছিলাম একবারে প্রথমে, যে মসফেট এর বিষয়টা হচ্ছে, এইটা যদি মসফেট হয়, 3টে লিড হয়, মাঝখানেটা যদি গেট হয়, মাঝখানেটায় যদি ভোল্টেজ দিই, তাহলে এদিক থেকে এদিকে তড়িৎ যাবে। মানে মাঝখানের যে গেট, এটা হচ্ছে একটা দরজার মতো কাজ করবে, যখন দরজা খোলা তখন তড়িৎ যাবে, যখন দরজা বন্ধ তখন তড়িৎ যাবে না। এখানে দরজা বলতে ভোল্টেজকে বোঝাচ্ছে, যখন ভোল্টেজ দেব তখন কাজ করবে, মানে তড়িৎ যাবে, যখন ভোল্টেজ দেবো না তখন তড়িৎ যাবে না। এবার এক্ষেত্রে আমি কত ভোল্টেজ দিই, 0 ভোল্ট। 0 ভোল্ট মানে কোনো ভোল্টেজ দিয়েছি কি, কোনো ভোল্টেজ দিয়েছি, দিইনি, কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে। এটার মানে কি, যখন কোনো ভোল্টেজ দিইনি তখন তড়িৎ প্রবাহ হচ্ছে, তার মানে কি, নর্মাল অবস্থায় এটা অন আছে তো, তাই না, নর্মাল অবস্থায় অন আছে বলে তো তড়িৎ প্রবাহ হচ্ছে। 0 ভোল্টেজ মানে তো কোনো ভোল্টেজ দিইনি, তাই তো। রিপ্লাই করুন একটু, শুভময় বাবু, সেন্তু বাবু, রিপ্লাই করুন। স্যার অন অন অবস্থায়। অন অবস্থায় আছে, আমি কোনো ভোল্টেজ দিইনি অথচ তড়িৎ প্রবাহ হচ্ছে, তার মানেই তো অন অবস্থায় আছে। এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে, যখন -5 ভোল্ট দেবো, -5 ভোল্ট, -5 মানে 0 ভোল্টেজ মানে কোনো ভোল্টেজ দিইনি, -5 ভোল্ট মানে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি। যখন -5 ভোল্ট দেবো, তখন কি হচ্ছে, তোমার এই সাদা ডট দেখতে পাচ্ছি, মানে তখন তড়িৎ প্রবাহ হচ্ছে। তার মানে যখন -5 ভোল্ট দিচ্ছি বা যখন কোনো ভোল্টেজ দিইনি, তখন এটা অন কন্ডিশনে আছে বা তড়িৎ প্রবাহ করছে, ঠিক আছে। এটা হচ্ছে কোন মসফেট, চার্জ মসফেট। এটা কেন হচ্ছে অফ কন্ডিশন, মানে নর্মাল অবস্থায় বা 0 ভোল্টেজ দিলেও তড়িৎ প্রবাহ হচ্ছে, কেন হচ্ছে না, এই মসফেটে চার্জ করা আছে বলে। চার্জ করা আছে মানে কি, না এইখানে এই এন আর মানে এন চ্যানেলটা তৈরি করা আছে, এই যে নেগেটিভ যে চ্যানেলটা অলরেডি আগে থেকে তৈরি করা আছে, ছবিতে সেটা দেখেছিলাম। দেখুন এই যে এটা হচ্ছে এন চ্যানেল, ড্রেন আর সোর্সের মধ্যে, ড্রেন আর সোর্স কানেক্টেড, এটা কিন্তু চার্জ বলছি, তাহলে এটা অলরেডি আগে থেকে তৈরি হয়ে আছে, সেই জন্য কোনো ভোল্টেজ না দিলেও অন কন্ডিশনে কাজ করছে বা অন আছে। এরপরে ডিসচার্জ মসফেট। ডিসচার্জ মসফেটে কি হচ্ছে দেখুন, ডিসচার্জ মসফেটে যখন আমি 0 ভোল্ট দিয়েছি, ডিসচার্জ মসফেটে যখন 0 ভোল্ট দিয়েছি, দেখুন এখানে কোনো চার্জ আছে, এই জায়গাটা লক্ষ্য করুন, এই জায়গাটা কোনো চার্জ আছে, কোনো নেগেটিভ পজিটিভ চার্জ দেখতে পাচ্ছেন, হ্যাঁ কি না বলুন। না স্যার কোনো কিছুই নেই। দেখতে পাচ্ছি না। আর এখানে দেখুন, যখন আমি 5 ভোল্ট দিলাম, +5 ভোল্ট দিলাম, তখন দেখুন একটা চার্জ দেখতে পাচ্ছেন, একটা রেখা দেখতে পাচ্ছেন,
এই যে ডট 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 করে রেখা আছে, তার মানে এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে। তার মানে হলো যখন আমি ডিসচার্জ মসফেট কে কোনো ভোল্টেজ দেব না তখন তড়িৎ প্রবাহ হবে না, যখন 5 ভোল্ট দেব তখনই তড়িৎ প্রবাহ হবে। তার মানে ডিসচার্জ মসফেট হলে গেটে, যেটাকে মাঝখানে যে লিডটা আছে বা যেটাকে গেট বলছি, সেখানে 5 ভোল্ট দিলে তড়িৎ প্রবাহ হবে। আর যদি চার্জ মসফেট হতো, এই গেটে মানে মাঝখানে লিডটাতে যদি কোনো ভোল্টেজ নাও দিই তাহলেও তড়িৎ প্রবাহ হবে। মানে এটা অন কন্ডিশনে আছে, আর 0 ভোল্টেজে এটা কিন্তু অফ, মানে নর্মাল অবস্থায় অফ। তো যখন 5 ভোল্ট দেব তখন এটা অন হবে। তাহলে ওয়ার্কিংটা বোঝা গেছে, পুরো বিপরীত। এই চার্জ মসফেট ডিসচার্জ মসফেট মানে এই বিষয়টা, মানে একই মসফেট যখন চার্জ করছি তখন একরকম ভাবে কাজ করছে, যখন ডিসচার্জ করে দিচ্ছি তখন একরকম ভাবে কাজ করছে। এখানে ওয়ার্কিংটা কি ক্লিয়ার, বোঝাতে পেরেছি? কনফিউশন তাহলে বলুন, আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। কিন্তু বাবু বোঝা গেছে স্যার। স্যার বোঝা একটা গেছে তো, কোশ্চেন সবার ছিল, ক্লিয়ার? হ্যাঁ বলুন। এই যে মসফেট গুলো যেগুলো থাকবে এগুলো স্যার কি রেঞ্জ থাকবে কিছু, যে এম্পিয়ারের এত এম্পিয়ারের হয় বা এত ভোল্টেজের হয়? হ্যাঁ হ্যাঁ, সবের ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, গেট ভোল্টেজ সব নির্দিষ্ট। এবং এই যে মসফেট বলছি, এই মসফেট খুব ছোট ছোট হয়, এর ওপর একটা নাম্বারিং লেখা থাকে, ঠিক আছে, 1 2 3 4 এর একটা নাম্বারিং লেখা থাকে। ওই নাম্বারিং দিয়ে আমি যদি নেটে সার্চ করি তাহলে দেখতে পাবো যে এই মসফেটের গেট ভোল্টেজ কত, সোর্স ভোল্টেজ কত, ড্রেন ভোল্টেজ কত। আজকে নেটে একটু দেখে নেবেন, যে কোনো জাস্ট এমনি মসফেট গেট ড্রেন সোর্স ভোল্টেজ এরকম করে সার্চ করবেন, যে কোনো একটা মসফেট দিয়ে দিবে, পুরো আপনাকে লিস্ট দিয়ে দিবে, যে এরকম ভাবে পুরো লিস্ট লেখা থাকবে। গেট ভোল্টেজ, ধরুন গেট ভোল্টেজ 0 ভোল্ট, সোর্স ভোল্টেজ 12 ভোল্ট, ড্রেন ভোল্টেজ ধরুন 24 ভোল্ট, এরকম করে সব পুরো সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এবং সেটা প্রত্যেকটা মসফেটের জন্য একদম প্রত্যেকটা মসফেটের এরকম আছে, এরকম হাজার হাজার মসফেট আছে। এই যে ইলেকট্রনিক সার্কিট, আজকে ধরুন ইভির জন্য আমাকে চায়না থেকে নিতে হচ্ছে। হ্যাঁ সুবল ভাই বলুন, কি বলছিলেন? তো এই যে চায়না থেকে আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে, তাহলে চায়না কোনখানে অ্যাডভান্স? এই জায়গাটাতে। মসফেট আমাদের দেশেও আছে, ওদের দেশেও আছে, কিন্তু ওরা এমন ধরনের সব মসফেট তৈরি করছে যে মসফেটের পারফরমেন্স লেভেল অনেক বেশি আর কস্টিং অনেক কম। মানে একটা কন্ট্রোলার চায়না থেকে যদি আনি 5,000 টাকা যদি দাম পড়ে, সেই কন্ট্রোলারটা ভারতে তৈরি করতে গেলে 20,000 টাকা দাম পড়বে। তখন একটা 50,000 টাকার বাইক তার দাম 2 লাখ টাকা হয়ে যাবে। কেউ কি কিনবে? কেউ কিনবে না। তো মার্কেট পলিসির জন্যই কিন্তু চায়না থেকে নিতে লোকে বাধ্য হচ্ছে। কেন না, চায়না হচ্ছে মিনিমাম কস্ট ম্যাক্সিমাম পারফরমেন্স। তার কারণ হচ্ছে ওদের টেকনোলজি এত উন্নত, ওরা এই ধরনের যে মসফেট এগুলো এমন ধরনের তৈরি করছে যেটা আমাদের ভারতবর্ষে নেই বা অনেক দেশেই নেই। আর এই কারণের জন্য কিন্তু চায়না থেকেই আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে। চায়না ছাড়া কিন্তু ইভি মার্কেট ভাবাই যাবে না, এমনই পরিস্থিতি। তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র ইভি মানে মোটর, ব্যাটারি, চার্জার এগুলো বুঝি, কিন্তু না, ওর ভেতরে সার্কিটের যে ব্যাপার আছে না, সে সম্পূর্ণ আলাদা। আজকে ধরুন ওলা কোম্পানি রমরমে বিজনেস করছে, ওলার মতো হাজারো কোম্পানি আছে, তারা করতে পারছে না। কেন? তার কারণ শুধুমাত্র আমরা ওপর থেকে দেখলে হবে না, আমাদেরকে দেখতে হবে একটা কম্পোনেন্ট, একটা চার্জার বা একটা কন্ট্রোলার, তার ভেতরে কি আছে, তার ভেতরে কি ডিফারেন্স আছে একটা কোম্পানির সঙ্গে একটা কোম্পানির। সেই ভেতরটা যদি আমরা ভাবতে পারি বা বুঝতে পারি, তখন আমরা এটা ফিল করতে পারবো যে কেন চায়না আজকে এগিয়ে, আমরা কেন পিছিয়ে। আজকে চায়নাতে একটা ইভি চার্জার 9 মিনিটে 9 মিনিটে 0 থেকে 100% চার্জ করতে পারে, 4 হুইলার, যে 100% চার্জে 600 কিলোমিটার যেতে পারবে। আর আমাদের দেশে এখনো পর্যন্ত 0 থেকে 100% চার্জ করতে গেলে মিনিমাম 5 ঘন্টা সময় লাগবে, তবে সেটা 500 কিলোমিটার যাওয়ার মতো ব্যাটারি চার্জ হবে। তাহলে ভাবতে পারছেন, যেটা 5 ঘন্টায় চার্জ হচ্ছে সেটা 9 মিনিটে চার্জ হচ্ছে। টেকনোলজি কোথায় গেছে চীনে। যখন আমি চার্জিং সিস্টেম মানে আলোচনা করবো তখন বুঝতে পারবেন যে চার্জিং সিস্টেমেও এত ক্লাসিফিকেশন হয়।
এত কিছু হয়। তো পরে পরে বুঝতে পারবেন, একসঙ্গে সবটা না নেমে ভালো। তো এই হচ্ছে বিষয়। তো আমাদেরকে ভেতর থেকে বিষয়টা ফিল করতে হবে। হ্যাঁ হ্যালো স্যার, বলুন বলুন। বলছিলাম যে এই যে এন টাইপ যে হুম, মসফেট যেটা মানে এনপিএন ট্রানজিস্টর, এইখানে আপনি যেটা বললেন যে একটা চার্জ আর একটা ডিসচার্জ, হ্যাঁ। এনপিএন এর কি এটা দুটো আলাদা আলাদা পার্ট, মানে দুটো না না দুটো না, আলাদা আমি এতক্ষণ কি ট্রানজিস্টর মুভমেন্ট? বললাম, এনপিএন আর পিএনপি, এই পিএনপি, হ্যাঁ দুটো হ্যাঁ, আলাদা। এই ট্রানজিস্টরটা আলাদা। আর আমি এখানে কি আলোচনা করছি, এখানে মসফেট আলোচনা মসফেট, করছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে হুম, মসফেট সম্পূর্ণ আলাদা। মসফেটটা কি, আচ্ছা মেটাল আচ্ছা অক্সাইড সেমিকন্ডাক্টরে তৈরি, যেটা ফিল্ড আচ্ছা এফেক্ট ট্রানজিস্টরের মধ্যে পড়ছে। আর আচ্ছা এনপিএন আচ্ছা। পিএনপি টা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টরের মধ্যে পড়ছে, মানে এটা আলাদা। ও পিএনপি টা আচ্ছা পুরো আচ্ছা, আলাদা ঠিক আছে। মসফেট, মানে আলাদা হুম, টাইপের মসফেট। ওর কনস্ট্রাকশন হুম, আলাদা, ওর ওয়ার্কিং আলাদা, সবটাই আলাদা। ঠিক আছে, এটাকে ট্রানজিস্টর বলছি, এনপিএন পিএনপি ট্রানজিস্টর। আর মসফেট যেটা বলছি সেটা সম্পূর্ণ আলাদা, গুলিয়ে ফেলে হবে না, দুটো সম্পূর্ণ আলাদা। এনপিএন পিএনপি টা আমি আগের দিন আলোচনা করেছি, আর মসফেটটা শুধুমাত্র আজকে আলোচনা করছি। আচ্ছা, আমাদের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তাহলে ওয়ার্কিংটা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে চার্জ আর ডিসচার্জের মধ্যে ঠিক আছে। ডিফারেন্সটা কি আছে। আচ্ছা, তাহলে টোটাল একটা ওভারভিউ একটা আলোচনা করে নিচ্ছি, আজকে কি কি আলোচনা হলো। ওদিকে যাই। আচ্ছা, প্রথমে যেটা আলোচনা হলো সেটা হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড এফেক্ট কেন না, এখানে নেগেটিভ বা পজিটিভ একটা ফিল্ড তৈরি হয়, বা নেগেটিভ পজিটিভ একটা রাস্তা বা একটা ফিল্ড তৈরি হয়, সেই জন্য এটাকে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর বলা হয়। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর দু ধরনের হয়, একটা মেটাল সেমিকন্ডাক্টর যেখানে শুধু মেটাল দিয়ে তৈরি হয়, আর মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর যেখানে মেটাল অক্সাইড দিয়ে তৈরি হয়। মেটাল অক্সাইডের শর্ট ফর্ম হচ্ছে এমওএস, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আর এটা কার আন্ডারে পড়ছে, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের আন্ডারে পড়ছে। তো দুটোকে মিলিয়ে আমরা কি বলবো, মসফেট, মিলিয়ে বলবো মসফেট। এই মসফেট দু ধরনের হয়, ক্লাসিফিকেশন যাই আগে। এই মসফেট দু ধরনের হয়, এই মসফেট দু ধরনের হয়, একটাকে বলো পি চ্যানেল মসফেট, এন চ্যানেল মসফেট। তার মানে এই মসফেটের মধ্যে যদি পজিটিভ চ্যানেল তৈরি হয় তাকে বলবো পি চ্যানেল মসফেট, আর যদি নেগেটিভ চ্যানেল তৈরি হয় তাকে বলবো এন চ্যানেল মসফেট। এরপরে পি চ্যানেল মসফেট যেটা, এটা দু ধরনের হয়, একটা হচ্ছে ডি মসফেট বা চার্জ করা মসফেট, আর ই মসফেট বা ডিসচার্জ অবস্থায় মসফেট। আর এন চ্যানেল মসফেট দু ধরনের হয়, একটাকে বলবো ডি মসফেট মানে চার্জ করা মসফেট, আর ই মসফেট মানে ডিসচার্জ করা মসফেট। এবার চার্জ আর ডিসচার্জের মধ্যে পার্থক্য কি না, যদি চার্জ করা মসফেট হয় সেখানে জিরো ভোল্টেজ দিলে তড়িৎ প্রবাহ হবে। তার মানে গেটে যখন কোনো ভোল্টেজ দেব না তখন তড়িৎ প্রবাহ হচ্ছে। আর ডিসচার্জ মসফেটে গেটে যখন 5 ভোল্ট দেব তখন তড়িৎ প্রবাহ হচ্ছে, জিরো অবস্থায় কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হবে না। মানে যখন কোনো ভোল্টেজ দিচ্ছি না তখন অফ, ভোল্টেজ না দিলে এটা অফ, যখন 5 ভোল্ট দেব তখন এটা অন। আর চার্জ মসফেটের ক্ষেত্রে যখন জিরো ভোল্ট মানে কোনো ভোল্টেজ দিচ্ছি না তখন এটা অন, আর যখন ভোল্টেজ দিচ্ছি 5 ভোল্ট দিচ্ছি তখন এটা অফ। এইভাবে কাজ করে। এবার একটা মসফেটকে আমরা চার্জ করতে পারি, ডিসচার্জও করতে পারি, সেটা কিভাবে করবো সেটা পরের চ্যাপ্টারে আছে। এই হচ্ছে চার্জ মসফেট আর ডিসচার্জ মসফেটের ব্যবহার। তার মানে কোন একটা সার্কিটে যেখানে ডিসচার্জ মসফেট লাগানোর কথা সেখানে আমি শুধু চার্জ মসফেট, একই মসফেট চার্জ মসফেট লাগিয়ে দিয়েছি, পুরো ওয়ার্কিংটাই আলাদা হয়ে যাবে বা কোনো ফাংশনটাই কাজ করবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মসফেটের পুরো বিষয়। এবার বলুন যে এই মসফেট রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। আর চিহ্নটা কি বলেছি না, ডিসচার্জ মানে হচ্ছে ড্রেন আর সোর্স আলাদা আলাদা হবে, এখানে কোনো কানেকশন নেই। আর যখন চার্জ অবস্থা থাকবে তখন ড্রেন আর সোর্স কানেক্টেড, এটা চিহ্ন। মানে চিহ্ন থেকে বুঝবো যে কোনটা চার্জ আর কোনটা ডিসচার্জ। মানে এই ছবিটা আঁকা থাকলে আমাকে চার্জ মসফেট লাগাতে হবে, এই ছবিটা আঁকা থাকলে ডিসচার্জ মসফেট লাগাতে হবে। এবার বলুন যে আপনাদের কোনো কোশ্চেন আছে কি। স্যার একটা সার্কিটে কিভাবে অ্যাপ্লাই হয় যদি দেখাতেন। সার্কিটে কিভাবে অ্যাপ্লাই হয় সেটা আমি এখানে আলোচনা করব না। এই সার্কিটের বিষয়টা আপনাদের এই মসফেট ব্যবহার করে একটু আমি আলোচনা করে দিচ্ছি। আমরা জানি আরডিনো উনো এটা হচ্ছে একটা কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলার। এই আরডিনো উনো এর সঙ্গে হচ্ছে ট্রানজিস্টর,
বা মসফেট, তার সঙ্গে এলইডি, ঠিক আছে। তো এই দিয়ে একটা সার্কিট কিভাবে ডিজাইন করা হয় এবং এই সার্কিটটা কিভাবে ওয়ার্কিং করে সেটা আপনাদের প্র্যাকটিক্যাল আছে, কিন্তু সেটা আপনাদের সেকেন্ড সেমিস্টারে প্র্যাকটিক্যাল আছে, যেটা আমি করাবো না, সেটা কল্লোল বাবু করাবেন, কারণ উনি ইলেকট্রনিক্স এর এক্সপার্ট। উনি এই প্র্যাকটিক্যালটা করাবেন। শুধু করাবেন তা নয়, প্র্যাকটিক্যালের আগে আপনাদের একটা ক্লাস থাকবে যেখানে পুরো সার্কিট নিয়ে আলোচনা হবে। পুরো সার্কিটটা আপনাদের থিওরি পার্টে পুরো আলোচনা করে বোঝানো হবে। তারপরে ওটা ইন হ্যান্ড প্র্যাকটিক্যালে আপনারা করবেন যে কিভাবে সার্কিট ডিজাইন করা হয়। মানে সেটা আমাদের এই যেটুকু নলেজ আমাদের হয়েছে এইটুকু নলেজ হলে হবে না। তো এই সার্কিটের ওপরেই 2 ঘন্টার ক্লাস নিতে হবে, তারপরে আপনি ওয়ার্কিং বুঝতে পারবেন। তো সেটা আপনাদের আছে, সিলেবাসেই আছে, দেখবেন আমি সিলেবাস তো প্রত্যেকেই পাঠানো আছে বা গ্রুপে দেওয়া আছে। একবার প্র্যাকটিক্যালের সিলেবাসটা দেখে নেবেন, সেকেন্ড সেমিস্টারে আছে, দেখবেন কন্ট্রোল সার্কিট বলে আছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিক্যাল থিওরি আছে। তো এতটা এই পার্টটা কি ক্লিয়ার? আগের দিন এনপিএর পিএনপি ট্রানজিস্টার ডায়াগ্রাম ক্লিয়ার হয়ে গেছিল, আজকে কি মসফেটটা ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? কনসেপ্ট নিয়ে কোনো কনফিউশন তাহলে বলুন। সেন্তু বাবু, আর এই ভিডিওটা একটু নেটে সার্চ করে নেবেন, যেটা বোঝালাম এই ভিডিওটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন। রিপ্লাই করুন। এখানে সার্কিট যেহেতু বলছিলাম, জাস্ট যেটা আছে একটু বলে দিচ্ছি। এখানে কিভাবে কানেকশনটা করা আছে দেখুন। যেটা সোর্স, মানে এটা ট্রানজিস্টার, বুঝতে পেরেছেন তো? এটা ট্রানজিস্টার, এটা ট্রানজিস্টার বা এটা যে মসফেট। তো এই মসফেট এর ক্ষেত্রে কিভাবে কানেকশনটা করা হয়েছে, এখানে কি আছে, এদিকটা ড্রেন এদিকটা সোর্স, তাহলে ড্রেন আর সোর্স কি আছে, ডাইরেক্ট কানেক্টেড। তার মানে কি মসফেট এটা বলুন? ড্রেন আর সোর্স তো কানেক্টেড, তাহলে কি মসফেট? চার্জ। চার্জ মসফেট, মানে ডি মসফেট, তাই তো? এটা হচ্ছে ডি মসফেট, এটা বুঝলাম, এটা ডি মসফেট, মানে চার্জ করা আছে। এবার কি করা আছে, এখন ড্রেনের সঙ্গে কি লাগানো হয়েছে না, ড্রেনের সঙ্গে মোটরের কানেকশন লাগানো হয়েছে, আর সোর্সটা হচ্ছে আর্থিং করা আছে। এবার গেট, গেট মানে কি বলেছি, গেট মানে কন্ট্রোল। গেট মানে কন্ট্রোল, এখানে যেহেতু চার্জ মসফেট তার মানে কি 0 ভোল্ট দিলে মোটর ঘুরবে, তাই না? 0 ভোল্ট দিলে তো এই ট্রানজিস্টারটা অ্যাক্টিভ, তাহলে 0 ভোল্ট মানে কোনো ভোল্টেজ দিচ্ছে না, অ্যাক্টিভ। এবার এটা গেট ভোল্টেজ। এবার দেখো এখানে 5 ভোল্ট দেওয়া আছে। 5 ভোল্ট মানে কি, যে কোনো একটা সেন্সার থেকে বা অ্যাক্সেলেটর থেকে যে কোনো একটা জায়গা থেকে 5 ভোল্টটা আসছে। এইবার এখানে একটা সুইচ আছে, মানে যখন আমি অ্যাক্সেলেটরটাকে ঘোরাচ্ছি তখন মোটরটা ঘুরছে। এইবার অ্যাক্সিলেটরটাকে যখন ঘোরাচ্ছি তখন কিরকম ভাবে ভোল্টেজ আসছে এই গেটে, তার উপর ভিত্তি করে এই মোটরের স্পিডটাকে কন্ট্রোল করব এবং ঠিক আছে। আর এখানে কি দেওয়া আছে না, এখানে একটা 10K মানে হচ্ছে এটা রেজিস্ট্যান্স, একটা 10K রেজিস্ট্যান্স দেওয়া আছে, 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স দেওয়া আছে, যাতে ভোল্টেজটা কন্ট্রোল করা যায়। তো এইরকম ভাবে মসফেট দিয়ে একটা সার্কিট ডিজাইন করা হয়। একদম সহজ করে যদি বলি, ড্রেন মানে হচ্ছে এখান থেকে আউটপুট ভোল্টেজ বেরোবে, ড্রেন মানে এদিক থেকে আউটপুট ভোল্টেজ বেরোবে, তার মানে যে জিনিসটাকে ওয়ার্কিং করবো তার সঙ্গে ড্রেনটাকে কানেক্ট করে দেবো। সোর্স মানে এটা ইনপুট বলতে পারি বা নেগেটিভের সঙ্গে কানেক্ট করা আছে। আর গেট মানে হচ্ছে কন্ট্রোলিং, এখানে আমি যেরকম ভোল্টেজ দেবো সেই অনুযায়ী কন্ট্রোল হবে। এবার চার্জ মসফেট হলে গেট ভোল্টেজটা একরকম ভাবে কাজ করবে, আর ডিসচার্জ মসফেট হলে গেটের ভোল্টেজটা এরকম ভাবে কাজ করবে, মানে বলতে পারি বিপরীত ভাবে কাজ করবে। চার্জ মসফেট হলে যেভাবে কাজ করে, ডিসচার্জ মসফেট হলে ঠিক উল্টো ভাবে কাজ করবে। কিছুটা আইডিয়া হয়েছে, মানে কিভাবে কানেক্টেড করা, এটা ক্লিয়ার হয়েছে বিধান বাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। এখানে দেখুন ওই যে এনপিএন পিএনপি ট্রানজিস্টার যে বলেছিলাম একই রকম, এমনি কোনো মানে ডিফারেন্স বুঝতে পারবো না, কিন্তু এটাকে দিয়ে যখন অরিজিনাল কোনো ওয়ার্কিং সার্কিট বানাবো তো সেখানের বিষয়টা একদম অন্যরকম। আর সেটা আপনাদের সেকেন্ড সেমিস্টারে কেন আছে সেটা একটু বলে দিই। সেকেন্ড সেমিস্টার না ফার্স্ট সেমিস্টার আমার সেটা খেয়াল পড়ছে না, একবার সিলেবাসটা দেখে নেবেন। এটা বিষয়টা হচ্ছে আপনাদের যে মানে সেকেন্ড 3 মাসে আপনাদের কি শেখানো হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে।
এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে না, মানে এই ট্রানজিস্টর দিয়ে যখন আমি একটা সার্কিটকে ওয়ার্কিং করাবেন, তখন এই ট্রানজিস্টরের সঙ্গে একটা আইসি থাকবে, ঠিক আছে? আইসি মানে যে আর্ডিনো উনো বললাম, ওটা একটা আইসি দিয়ে তৈরি করা আছে। তো ওর ভেতরে প্রোগ্রামিং করতে হবে, মানে আপনি প্রোগ্রামিং করলে তবে ওই ট্রানজিস্টরটা কাজ করবে। সেই প্রোগ্রামিংটা আগে শেখানো হবে, প্রোগ্রামিং এর যে ক্লাসগুলো সেটা করবেন, প্রোগ্রামিং কিভাবে লিখতে হয় সেটা শেখার পরে তারপরে আপনি মসফেট দিয়ে একটা সার্কিট ডিজাইন করতে পারবেন এবং সেই সার্কিটটাকে দিয়ে ওয়ার্কিং করতে পারবেন। তো সেটা শুধু কানেকশন করলেই হবে না, তার সঙ্গে একটা সফটওয়্যারের পার্ট আছে বা প্রোগ্রামিং এর পার্ট আছে। তো এই প্রোগ্রামিং এর পার্টটা জানার পরে তারপরে এই সার্কিটটা ডিজাইন করতে পারবেন। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে ক্লাস শেষ করলাম। এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল, শুধু এখানে ওই দুটো জিনিস বাকি থাকলো। একটা হচ্ছে একবারে প্রথমের দিকে দেখবেন আছে, তো ওই দুটো জিনিস আমি পরের দিন ওই দুটো জিনিস আলোচনা করার পরে নেক্সট নেক্সট যে মডিউলটা সেটা আমরা ধরবো। এটা হয়ে গেলে আমাদের 1.4 হয়ে গেলে পেপার 1টা আমাদের কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রনিক্স এর মানে বেসিক ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স এর পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এটা হওয়ার পরে পেপার 1 এর যে প্র্যাকটিক্যাল গুলো আছে সেইগুলো আপনাদের ডেট দেওয়া হবে, তার জন্য আলোচনা করা হবে। ঠিক আছে, যদি কিছু বলার থাকে বলুন। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে নিচ্ছি, আপনাদের 1 মান্থের যে ফ্রি ট্রেনিং সেটার জন্য আপনাদের ডকুমেন্টস লাগবে। কি কি লাগবে? আধার কার্ড, এইচএস এর মার্কশিট আর রেশন কার্ড। এই তিনটে হচ্ছে স্ক্যান করে পিডিএফ, মানে যে ফটো তুলে পিডিএফ নয়, স্ক্যান করে পিডিএফ, যাতে এখানে প্রিন্ট করলে ক্লিয়ার প্রিন্ট আসে। আর একটা ফটো, এই 4টে ডকুমেন্ট লাগবে। এটা আমি গ্রুপে আপনাদের দিয়ে দিচ্ছি এখনই। আমাকে প্রত্যেকে পার্সোনালি পাঠিয়ে দেবেন। ডকুমেন্টস প্রত্যেকে পাঠিয়েছেন, আর এটা আলাদা করে পাঠিয়ে দেবেন, কারণ আবার নাহলে খুঁজে খুঁজে সব করতে হবে। আমাকে পার্সোনালি পাঠিয়ে দেবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে দেবেন। বুঝতে পারলেন সেন্দুবাবু? স্যার একবার বলুন। ইভির ওপরে 1 মান্থের যে ফ্রি ট্রেনিংটার কথা বলেছিলাম, তার জন্য ডকুমেন্টস লাগবে। তো সেই ডকুমেন্টসটা কি কি লাগবে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তবে গ্রুপে দেওয়ার দরকার নেই, পার্সোনালি আমাকে ডকুমেন্টস গুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তবে যারা 1 মান্থ করেছে তাদের কিন্তু আর হবে না। ধরুন দীনেশ বাবু 1 মান্থের করেছেন, উনি আর করতে পারবেন না। তারপরে তুমি অলরেডি 1 মান্থ করেছো, তাই তো? 1 মান্থ করেছিলে তো, তুমি আর করতে পারবে না। যারা করনি, মানে তোমার দুজন ছাড়া বাকি এই ব্যাচে সবাই করতে পারবে। ঠিক আছে, আমি তাহলে এখানেই ক্লাসটা শেষ করলাম। সবাইকে গুড নাইট।